আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি এক দণ্ড কথা না বলে সে থাকতে পারে না। পৃথিবীতে জন্মাবার পরই তার কেবল 1 বছরে লেগেছিল ভাষা শিক্ষা নিতে। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে এক মুহূর্তও চুপ করে থাকে না। তার মা অনেকক্ষণ ধরে ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তা পারি না। মিনি চুপ করে থাকলে এমনই অস্বাভাবিক দেখতে হয় যে সেটা আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা কিছু উৎসাহের সঙ্গেই চলে। সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি। এমন সময় মিনি এসে আরম্ভ করে দিল, বাবা, রমদায়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল। সে কিচ্ছু জানে না বাবা। কিচ্ছু জানে না? না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে জ্ঞান দান করার আগেই সে আবার দ্বিতীয় প্রসঙ্গে চলে গেল। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই নাকি বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে? কেবলই বকে, দিনরাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু মাত্র অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করে বসল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম, শালিকা। মুখে কইলাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করগে যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লেখবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে 2 হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করল। আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছে। আমার ঘর পথের পাশেই। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটে গেল। চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ আস্তে আস্তে পথ দিয়ে যাচ্ছিল। তাকে দেখে আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। আমি ভাবলাম এক্ষুনি ঝুলি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে। আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হেসে মুখ ফেরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে অন্তঃপুরে দৌড় দিল। তার আর কোনো চিহ্নই পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করলে তাহার মতো 2-4টি জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করে দাঁড়ালো। আমি ভাবলাম, যদিচ প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনা গেল। তারপর
5টা কথা এসে পড়ল। আবদার রহমান রুশ, ইংরাজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করল, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙিয়ে দেওয়ার অভিপ্রায়ে তাকে অন্তপুর থেকে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষে বসল, কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করে দাঁড়িয়ে রইল। কাবুলি ঝুলির মধ্য থেকে কিসমিস খোরানি বার করে তাহাকে দিতে গেল। সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সাথে আমার হাঁটুর কাছে সে আরও চলে এলো। প্রথম পরিচয়টা এমনভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলা আবশ্যকবশত বাড়ি থেকে বাহির হইবার সময় দেখি আমার 2টি হাত দ্বারের সমীপস্থ বেঞ্চের ওপর বসে অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসে সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলা ভাষায় ব্যক্ত করছে। মিনির 5 বর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনোই পায়নি। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পূর্ণ। আমি কাবুলিওয়ালাকে বললাম, উহাকে এসব কেন দিয়েছ? অমন আর দিও না বলে পকেট থেকে একটা আধুলি নিয়ে তাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করে ঝুলিতে পড়ল। বাড়ি ফিরে এসে দেখি সেই আধুলিটি নিয়ে 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ নিয়ে ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করছে, তুই এ আধুলি কোথায় পেলি? মিনি বলছে, কাবুলিওয়ালা দিয়েছে মা। তার মা বলছে, কাবুলিওয়ালার কাছ থেকে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি কেঁদে কেঁদে বলল, আমি চাইনি, সে নিজেই আমায় দিল। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম। সংবাদ পেলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তার নয়। ইতিমধ্যে সে প্রায় রোজই এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটাই অধিকার করেছে। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখিবা মাত্রই আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভিতর কি আছে? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিত, হাতি। অর্থাৎ তাহার ঝুলির ভিতর যে একটা হস্তি আছে, এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। খুব যে বেশি সূক্ষ্ম তা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়ের বেশ একটি কৌতুক অনুভূত হতো। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, ওকে, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুর বাড়ি সম্বন্ধে কোনো কিছুই জানিয়ে নেওয়া হয়নি।
এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্তই তাহার স্বভাব নয়। সে উল্টে জিজ্ঞাসা করত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়েই রাজারা দিগ্বিজয়ে বাইরে যেতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে। একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার চিত্ত ছুটে যায়, তেমনি বিদেশি লোক দেখলেই অমনি নদী, পর্বত, অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনটুকু ছেড়ে একবার বাইরে যেতে হলেই মাথায় বজ্রাঘাত হয়। এই জন্য সকালবেলায় আমার ছোট্ট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হয়ে যেত। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী, মধ্যে সংকীর্ণ মরুপথ, বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহ বা উটের পরে, কেহ বা পদব্রজে, কাহারও হাতে বর্ষা, কাহারও হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘ মন্দস্বরে ভাঙা বাংলা স্বদেশের গল্প করত, আর এই ছবি আমার চোখের সামনে দিয়ে চলে যেত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ করে লক্ষ্য করে ছুটছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া, শুঁয়োপোকা, আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন, খুব বেশি দিন নয়, পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়ে যায়নি। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন। আমি তার সন্দেহে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সে পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করলেন, কখনো কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবস্থা প্রচলিত নেই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট্ট ছেলে চুরি করে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব কি? আমাকে মানতেই হলো ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে, কিন্তু অবিশ্বাস্য। বিশ্বাস করবার শক্তি সকলের সমান নয়। এই জন্য আমার স্ত্রী মনে ভয় রয়ে গেল। কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে দেব? এটা আমি পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ফিরতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়ে যায়। দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না,
সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই কাবুলিওয়ালাকে, লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের ভিতর একটা আশঙ্কা এসে উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বিদায় নেওয়ার আগে আজ 2-3 দিন হইতে শীতটা খুব কনকনে হয়েছে। চারিদিকে একেবারে হিহিকার পড়ে গেছে। জানালা ভেদ করে সকালের রোদটি টেবিলের নিচে আমার পায়ের উপর এসে পড়েছে। সেই উত্তাপটুকু বেশ ভালো লাগছে। বেলা বোধ করি 8টা হবে। মাথায় গলা বন্ধ জড়ানো উষাচরগণ প্রাতঃভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলেই ঘরে ফিরে এসেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। যে দেখি আমাদের রহমতকে 2 পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তার পিছন পিছন আসছে কৌতূহলী ছেলের দল। রহমতের গাত্র বস্ত্রে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালা হাতে রক্তাক্ত ছোড়া। আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করালাম। জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? কিছু তাহার কাছে, কিছু রহমতের কাছে শুনে জানলাম আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিৎ ধারিত। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং সেই নিয়েই এই বচসা করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিচ্ছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠল। তাহার স্কন্ধে আজ ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হল না। মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হেসে বলল, সেখানেই যাচ্ছে। দেখল উত্তরটা মিনির হাস্যজনক হল না। তখন হাত দেখিয়ে বলল, শ্বশুরাকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হল। তার কথা এক প্রকার ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করে বর্ষ যাপন করছে তা আমাদের মনে উদয়ও হতো না। আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তাহার বাপকেও স্বীকার করতে হয়। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত সখ্য স্থাপন করিল। পরে ক্রমে যত তার বয়স বেড়ে উঠল, ততই তার বন্ধুর পরিবর্তে একটা করে সখী জুটিতে লাগিল। এমনকি
এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখতে পাওয়া যায় না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়ই করিয়াছি। কত বছর কাটিয়া গেল, আর একটি শরৎকাল আসিয়াছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হল। পুজোর ছুটির মধ্যেই তার বিয়ে হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে। প্রভাতটি অতি সুন্দর হয়েছে। বর্ষার পরে এই শরতের নতুন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। এমনকি কলকাতার গলির ভিতরকার ইষ্টক জর্জর অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের আভা এক অপরূপ লাবণ্য বিস্তার করেছে। আমার ঘরে আজ রাত্রি। শেষ হইতে না হইতেই সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্যে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে। করুণ ভৈরবী রাগিণীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যপ্ত করে দিয়েছে। আজ আমার মিনির বিবাহ। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা। উঠোনে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হয়েছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং ঠাং শব্দ হচ্ছে। হাঁক ডাকের তো সীমাই নাই। আমি আমার লেখবার ঘরে বসে দেখছি। এমন সময় রহমত এসে সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাকে চিনতে পারিনি। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখে তাহাকে চিনিলাম। বললাম, কিরে রহমত, কবে আসলি? সে কহিল, কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনে কেমন কানে খট করে উঠল। কোনো খুনিকে কখনো নিজে থেকে চোখের সামনে দেখিনি। তাকে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল। আমার ইচ্ছা করতে লাগলো আজ এই শুভ দিনে এই লোকটা এখান থেকে চলে গেলেই ভালো হয়। আমি তাকে বললাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথা শুনেই সে তৎক্ষণাৎ চলে যাওয়ার জন্য উদ্যত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, সখীকে একবার দেখিতে পাইব না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেভাবেই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করে ছুটে আসবে। তাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যালাপের কোনরূপই ব্যতত হইবে না। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিছু কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশের বন্ধুর নিকট থেকে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করে এনেছিল। তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না। আমি বললাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারো সঙ্গে দেখা করতে পারবে না। সে যেন একটু ক্ষুণ্ণ হল। স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল। তারপরে বাবু সেলাম বলে দরজার বাইরে চলে গেল।
আমার মনের মধ্যে কেমন একটু ব্যথা বোধ হলো। মনে করছি তাহাকে একবার ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসছে। কাছে এসে বলল, এই আঙুর এবং একটু বাদাম খোখির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চেপে ধরল, বলল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটা লড়কি আছে, তেমনি দেশে আমারও একটা লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করে তোমার খোখির জন্য কিছু কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো সওদা করতে আসি না। এই বলে সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়ে বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বার করল। বহু সযত্নে ভাঁজ খুলে দুই হাতে আমার টেবিলের উপর মেলে ধরল। দেখলাম কাগজের উপর একটা ছোট্ট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, তাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলকাতার রাস্তার মেওয়া বেচিতে আসে। যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তার বিরাট বিরহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করে রাখে। দেখে আমার চোখ ছলছল করে এলো। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়, তা ভুলে গেলাম। তখন বুঝতে পারলাম, সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাকে অন্তঃপুর থেকে ডাকিয়া পাঠিলাম। অন্তঃপুর ইহাতে অনেক আপত্তি করেছিল, কিন্তু আমি কিছুতেই কান দিলাম না। রাঙা চেলি পড়া, কপালে চন্দন আঁখা বধূ বেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমত থতমত খেয়ে গেল। তাদের পুরাতন আলাপ মনে করতে পারল না। অবশেষে হেসে বলল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুর বাড়ির অর্থ বোঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়াইল। কাবুলিওয়ালার সহিত মিনির সেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল। আমার সেই দিনের কথাই মনে পড়ল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল, তাহার মেয়েটিও ইতিমধ্যে এতটাই বড় হয়েছে, তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করতে হবে। তাহাকে ঠিক আগের মতো তেমনটি আর পাবে না। এই 8 বছরে তাহার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলা শরতে স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগল। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম। বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। এই টাকাটা
দান গ্রহণ হিসাবে উৎসবের সমারোহের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারলাম না। গড়ের বাদ্যও আসলো না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করল, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল।